দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এর মধ্যে জানেন, সরকার গঠনের 6 মাসের মাথায় নতুন করে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং একই সাথে নিয়োগ দেওয়া হলো এবং কোনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। এর মধ্যে শোনা যাচ্ছে আরও পরিবর্তন আসতে যাচ্ছে এবং তা খুব শীঘ্রই হতে পারে। এসব পরিবর্তনের মূলে আসলে কি, কেন এই পরিবর্তন, এবং কারো কারো পুনর্মূল্যায়ন করা হচ্ছে নাকি কারো কারো অযোগ্যতার কারণে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নানাভাবে আলোচনা হচ্ছে। আসলে বিশ্লেষকরা এটিকে কীভাবে দেখছেন, এটি আমাদের আজকের আলোচনার বিষয়। মন্ত্রিসভায় রদবদলের নেপথ্যে কি, আজকের আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন কাজী মাহমুবুর রহমানকে। আর তার সঙ্গে থাকছে আজকের বার্তাকক্ষে আমি শামসুজ্জোহা। চলুন দর্শক, সরাসরি আজকের অতিথির কাছে যাওয়া যাক। মন্ত্রিসভায় রদবদলের নেপথ্যে কি, এটি আলোচনার বিষয়। আর অতিথি আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমে যেটি জানতে চাইবে সেটা হচ্ছে, মাত্র 6 মাস পার হলো, 180 দিন পার হলো সরকারের। এরপরে রাষ্ট্রপতি পরিবর্তনটা একটা প্রত্যাশিত এবং একটা প্রক্রিয়ার মধ্যে ছিল, কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে মন্ত্রিসভায় রদবদল, এবং এই পরিবর্তনটাকে খুব ছোটোখাটো দেখা না, বেশ বড়সড় পরিবর্তন হয়েছে। আপনার কি মনে হয় এর ভেতরের যে কারণ, সেটি কোনো কোনো মন্ত্রীর অদক্ষতা এভাবে চিহ্নিত করা যায়, নাকি কাউকে কাউকে মূল্যায়ন করা হলো নতুন করে? আমার তো মনে হয় দুইটা বিষয়ে আপনি ফোকাস করতে পারেন। আরও একটা বিষয় আমি অ্যাড করতে চাই, যেটা হলো, সেটা পরে বলছি, একটা করে প্রশ্নে আসি। প্রথমত হলো, এই আলোচনাটা কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠনের পরপরেই নিজে থেকেও বলেছিলেন এ ধরনের কিছু একটা, যে বা সরকার থেকে ধরনের একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছিল যে মন্ত্রিসভা যে কোনো সময় পুনর্গঠন হতে পারে। এবং আমরা তো আরও 2-3 মাস আগে থেকে চিন্তা করেছিলাম বোধহয় কে আসছে কে যাচ্ছে, এরকম বিষয়গুলো। এবং যাদের ব্যাপারে আলোচনা ছিল তাদের সবাই কিন্তু পরিবর্তিত হয়নি। আর বিভিন্ন জন কিন্তু আলোচনা ছিল যে যাদের পারফরমেন্স নিয়ে জনগণ অনেকটা সন্তুষ্ট ছিল না, হয়তো কেউ কেউ, আবার কেউ কেউ সন্তুষ্টও ছিল, দুইটাই ছিল। তো এখন হলো কি, আসলে কাউকে তো ফুলি সন্তুষ্ট করা যাবে না। তারপরেও মন্ত্রিসভা পুনর্গঠন করার জন্য তো পুরো দায়টা প্রধানমন্ত্রীর উপরে যায় বা সরকারের উপরে যায়। সে কারণে কে সন্তুষ্ট হলো কে অসন্তুষ্ট হলো সেই জায়গা থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো প্রধানমন্ত্রী কতটা এটাকে কমফোর্ট ফিল করেন যে মন্ত্রিসভাটা তার মধ্যে আছে। সেখান থেকে আমি দেখলাম যে প্রথমত হলো, আপনাকে ছোট করে বলি যে আমি যেহেতু এখন ভারপ্রাপ্ত ডিন হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জার্নালিজম বিভাগের, মাস কমিউনিকেশন জার্নালিজম বিভাগের, তো সেখানে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল গত 10-15 দিন আগে হয়তো। তো সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে এখন তো সাবেক তথ্যমন্ত্রী আসছিলেন। তা আমি তো ওনার কাছাকাছি খুব বেশি যাওয়া হয়নি আমার কখনো, কিন্তু ওই দিনে আলোচনা জহিরুদ্দিন স্বপনের কথা বলছি। এবং সেখানে আমাদের কিনোট স্পিকার ছিলেন আমাদের নিউ এজের এডিটর নুরুল কবির ভাই। তো খুবই গর্জিয়াস প্রোগ্রাম আর কি, গর্জিয়াস ইন দ্য সেন্স ইন্টেলেকচুয়াল ডিবেটের মতো করে চিন্তা করলে। আমি নিজেও একটা উইন্ডো ওপেন করেছি যে কেন জার্নালিজম সংকটে আছে বা মাস কমিউনিকেশন একটা সংকটে আছে, সেসব বিষয়গুলো আলোচনা এনেছি। যেখানে তখন আমার কাছে মনে হলো যে কবির ভাই এবং জহিরুদ্দিন স্বপন, মানে আমরা তো সাধারণত মিনিস্টারদেরকে মনে করে রাখি যে তারা হয়তো খুব অনেক সময় এতটা তাত্ত্বিকভাবে আর্গুমেন্ট দিতে পারে না, কিন্তু আমি দেখলাম যে দুজন দুজন বন্ধু এবং ভালোভাবেই একজন ইন্টেলেকচুয়াল লেভেলে কাজ করেন। নিউজের নুরুল কবির ভাই তো মানে শুধু সাংবাদিক না, একজন ইন্টেলেকচুয়ালের কন্ট্রিবিউশনও আছে, তার পাবলিক কন্ট্রিবিউশন আছে। আবার জহিরুদ্দিন স্বপনকে দেখলাম রাজনীতিবিদ না শুধু, ওনার একটা ইন্টেলেকচুয়াল ইনসাইটও আছে, একটা পার্ট আছে ওনার। তা আমি খুবই, যে রাজনীতিবিদদের মধ্যেও অনেকে আছে যাদের আসলে খুবই যোগ্যতা, সেখানে মনে হলো যে অনেকের সাথে ওনার পরিচয়, দীর্ঘদিনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বিভিন্ন আন্দোলন সংগ্রামে জড়িত থাকা, সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছিল যে রাইট পারসনকে দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়টা। তো সেই জায়গা থেকে আন্দালিব পার্থ হয়তো এমনি পাবলিকের কাছে নানাভাবে আলোচিত, তো সেটা আমার কাছে মানে তখন মনে হচ্ছিল আর কি যে এখন তো ডিফারেন্টলি আলোচনা করব। তখন মনে হচ্ছিল যে জহিরুদ্দিন স্বপন চমৎকারভাবেই কন্ট্রিবিউট করতে পারবেন। এখন হয়তো তাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মানে এটা ভালো জায়গায় ইন দ্য সেন্স বলছি, সরকারের হয়তো আরও বেশি প্রয়োজন রাজনৈতিক পরামর্শের তথ্য মন্ত্রণালয়ের তুলনায়। সেখানে তাকে তার ইনসাইটটা দরকার, তার ইন্টেলেকচুয়ালিটি দরকার, সেই জায়গায় তাকে নিয়েছে। এখন ব্যাপার হলো যে আপনি মন্ত্রিসভা পুনর্গঠন করবেন অবশ্যই ঠিক আছে, কিন্তু এবং এটা পিরিয়ডিক্যালি করাই উচিত, এতে মন্ত্রিসভার মধ্যে এক ধরনের অ্যাক্টিভিটি চাঙ্গা হয়। কিন্তু পোর্টফোলিও বাছাইয়ের ক্ষেত্রে কেন করছেন, কাকে কোন জায়গায় দিচ্ছেন, সেটার জন্য যোগ্য কিনা,
এই সকল বিষয়গুলো যথার্থ বিষয় যাচাই করার খুব প্রয়োজনীয়তা আছে। এখানে ধরেন সেটা কি হয়েছিল আসলে, মানে প্রথম যখন এই 6 মাস আগে সরকার গঠনের পরপর প্রথম মন্ত্রী প্রতিমন্ত্রী নির্বাচিত করা হয়, যাদের আপনার মনে হয় কিনা যে এবারের এই যে রিশাফল করা হচ্ছে, পুনর্বার আবার তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এর মধ্যে দিয়ে মনে হয় কিনা যে প্রথম সিদ্ধান্তটা ভুল ছিল কোনোটা? এখন আরো বেশি মানে জুচ্ছই হয়েছে মনে হচ্ছে যে রাজনৈতিক উপদেষ্টা হিসাবে উনি বেশি কন্ট্রিবিউট করতেন, কারণ রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বটা তো একজন মন্ত্রীর পোর্টফোলিওতে নাই, পুরো সরকারের মধ্যে ছড়িয়ে পড়ে, পুরো দলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো যার ফলে ওনার কন্ট্রিবিউশনের জায়গাটা বড় হবে। কিন্তু এখানে যাকে দিয়েছেন তার পারফরমেন্স আমরা হয়তো পরে দেখবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে বেসামরিক বিমানও ওনাকে নিয়ে তো আমাদের নানা আলোচনা ছিল। সো উনি ঠিক সেভাবে এক্সপেক্টেড লেভেলে কিন্তু তিনি পারফর্ম করছিলেন না বলেই অনেকের মনে হচ্ছিল, এবং সরকারও দেখি এটা আমলে নিয়েছে এবং তাকে কিন্তু পরিবর্তন করে অন্য জায়গায় দিয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে যে একটু প্রত্যাশিত জায়গায় সফলতা না আসার কারণেই মনে হয় সরিয়ে দেওয়া হলো, আমার কাছে যেটা মনে হয়েছে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের পরিবর্তনটাকে আপনি অদক্ষতা বলছেন, এবং তথ্যমন্ত্রীর যে পরিবর্তন বলছি, আমি বলছি প্রত্যাশিত লেভেলে অল্প সময়ে তো অদক্ষতা বলা যাবে না। 6 মাসের সময় খুব অল্প সময়, কিন্তু 6 মাসেও অন্য মন্ত্রীরা যেভাবে পারফর্ম করেছে সেই তুলনায় ওনার পারফরমেন্স প্রত্যাশিত লেভেলে ছিল না। আমি বলছি প্রত্যাশিত লেভেলে ছিল না, আরও প্রত্যাশার জায়গা তৈরি করতে পারতেন। সেই প্রত্যাশার জায়গা তৈরি করতে না পারার কারণে হয়তো তাকে অন্য জায়গায় স্থানান্তর করেছে, আবার যাকে নিয়ে আসা হচ্ছে সে আরও বেশি পারফর্ম করতে পারবে। আর এলজিআরডির ক্ষেত্রে তো আপনি এটা প্রয়োজনই হবে, কিন্তু এখন এলজিআরডি মন্ত্রীটা যৌক্তিক, কারণ সেটা রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার কারণে পুনর্গঠনটা যৌক্তিক, কিন্তু উনি যে বয়স্ক মানুষ এবং এমনিও শ্রদ্ধেয় লোক, ওনার খুব আচরণ এবং ওনার যে পাণ্ডিত্য সবকিছু মিলে এলজিআরডি যেহেতু একটা পলিটিক্যাল পার্টিটাকে লিড করে, সেখানে উনি কতটা মানানসই হবেন সেটা আমার কাছে মানে এখনও বুঝতে পারছি না। যদিও সিনিয়রিটির কারণে, পার্টির নেতৃত্বের কারণে হয়তো ওনাকে সেখানে রাখা হয়েছে, আমার কাছে মনে হয়, মানে তার ওনার বয়স এবং অন্যান্য কিছু কারণে ওনাকে ওখানে রাখা হয়েছে। কিন্তু এই যে এলজিআরডি মন্ত্রীর যত কাজ, মানে তাকে যেভাবে সারা দেশের পার্টিম্যানদেরকে হ্যান্ডেল করতে হয়, সেটার জন্য যে মানে সময়, এফোর্ট, নেটওয়ার্ক দিতে হবে, এবং এটা ওনার এই বয়সে কতটুকু উনি করতে পারবেন সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। কিন্তু এটুকু প্রশ্ন আমি এখন রেখে যেতে পারি যে এখানে আরেকটু যদি মধ্যবয়সী লোক হতো, মধ্যবয়সী বলছি না, ফখরুল ইসলাম আলমগীরও তো একই বয়সের, কিন্তু তারপরে উনি যেহেতু মহাসচিব ছিলেন সে কারণে উনি ওই নেটওয়ার্কটার উপর ওনার কিন্তু একটা প্রচ্ছন্ন ছাপ ছিল, একটা তিনি নেটওয়ার্কটাকে নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন। উনি আপনি একটু স্পষ্ট করে বলবেন এই জায়গাটায় যে এখন পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন দলের যিনি সাধারণত মহাসচিব বা সেক্রেটারি থাকেন তারাই এলজিআরডি মন্ত্রী হন। মন্ত্রণালয় তো সরকারের একটা পদ, তাই না? সরকারের একজন মন্ত্রী হন, আর পার্টি সেক্রেটারি তো সেই পার্টির ব্যাপার, শুধুমাত্র একটি দলের ব্যাপার। এখানে এই প্রয়োজনটা কি এই আলোচনার? এটা পজিটিভলিও দেখা যেতে পারে, অনেকে নেগেটিভলিও দেখে। আর নেগেটিভলি ইন দ্য সেন্স যে সরকার থাকলে কিন্তু সরকারের মন্ত্রীদের, এমপিদের স্থানীয় সরকার বিষয়ক নানান উন্নয়ন প্রয়োজন হয়। উন্নয়ন বাজেটটা তো আসলে স্থানীয় সরকার থেকেই যায়। তো কার কতটা বাজেট লাগবে, কার কি লাগবে না, এবং অ্যাক্সেস সহজেই পার্টির নেতাকর্মীরা যার কাছে যেতে পারে সেটা হলো মহাসচিব ব্যক্তি। সেই কারণে যেহেতু এলজিআরডি থেকে সারা দেশে আপনার উন্নয়নের ব্যাপারটাকে ডিস্ট্রিবিউট করা হয়, অর্থটা ডিস্ট্রিবিউট করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেহেতু মনে করা হয় যে সরকার তো উন্নয়ন দেখাতে হবে। তো সরকারের যারা রিপ্রেজেন্টেটিভ হয়ে আসছে তাদের যদি উন্নয়ন না দেখায় তাহলে তো আগামী নির্বাচনে তার জন্য অনেক চ্যালেঞ্জিং। তো সেই জায়গা থেকে পার্টির সাথে কানেক্টেড একটা ব্যক্তিকে এই জায়গাটা দেওয়া হয়, সেই জন্যই মহাসচিব দায়িত্বটা পান। আমাদের এর পরের প্রশ্নটি রয়েছে, মন্ত্রিসভার যে সংখ্যা একটা দেশের জনসংখ্যার তুলনায় মন্ত্রণালয় কতটা বা মন্ত্রিসভা কত বড় হতে পারে সেটা নিয়ে, তার আগে খুবই সংক্ষিপ্ত একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গে আছেন, আপনারা দেখছেন প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষ। নিচ্ছি খুব সংক্ষিপ্ত একটা বিরতি। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। আবারও ফিরে এলাম বার্তা কক্ষে। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। আপনাকে যেটি বলছিলাম যে মন্ত্রিসভার সংখ্যা গত শুক্রবারের এই পরিবর্তনের পর দাঁড়িয়েছে 51 জনে, প্রধানমন্ত্রী সহ। পূর্ণমন্ত্রী 26 জন, প্রতিমন্ত্রী 24 জন, আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা এছাড়া রয়েছেন 11 জন। এই সংখ্যাটাকে অনেকে সমালোচনা করেছেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এটা বেশি বলেছেন। আপনার কাছে মনে হয় কিনা? আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন যে জনসংখ্যা, যদি জনসংখ্যা বলেন তাহলে প্রবলেম নাই। এটা আমি গতকালও কোথাও বলেছি যে জনসংখ্যার দিক দিয়ে আমাদের প্রায় 16 কোটির মানুষ। সেক্ষেত্রে যদি আপনি বলেন রিপ্রেজেন্টেশন ঠিক আছে, কিন্তু আমাদের তো দুইটা কস্টিং দেখতে হয়।
আমাদের গভর্নমেন্টের ফাংশনিংয়ে মানে আমরা কোঅর্ডিনেশন কীভাবে করছি সেটা দেখতে হয়, সমন্বয়টা দেখতে হয়। তো ছোট মন্ত্রিসভাতে একটা সুবিধা কি, কোঅর্ডিনেশনটা বেটার হওয়ার সম্ভাবনা বেশি বড় মন্ত্রিসভার তুলনায়। আর উপদেষ্টার সংখ্যা যতটা বাড়া যায় কম রাখা ভালো, কারণ বেশি উপদেষ্টা হলে আসলে অনেক সময় সঠিক দায়িত্ব দেওয়া যেতে পারে, নাও পারে। সো এই জায়গা থেকে উপদেষ্টার সংখ্যার ব্যাপারে আমি মনে করি এটা কম হতে পারতো আরও। কিন্তু মন্ত্রিসভার সংখ্যা, পূর্ণমন্ত্রীর সংখ্যা ঠিক আছে, প্রতিমন্ত্রী বা যাদের কথা বলছেন তাদের কোনো পোর্টফোলিওতে আমি মনে করি যে মন্ত্রিসভা, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী আসলে না হলেও চলতো, কারণ এত বেশি ব্যক্তিতে অসুবিধা আছে অনেক। বিশেষ করে আপনি বেশ কয়েকটা মিনিস্ট্রির তো প্রতিমন্ত্রী তেমন আসলে লাগছে না। তো সেই প্রতিমন্ত্রী লাগছে না মানে ইন দ্য সেন্স আমি বলছি যে হয়তো আরও কাজ বাড়ছে কিনা, কাজের আরও জায়গা আছে কিনা সেটা সরকার দেখবে। কিন্তু এটা খুব এটা নিয়ে ভাবার দরকার আছে যে আসলে আমি যে প্রতিমন্ত্রীগুলোকে দিলাম এটা আসলে ওই মন্ত্রীর সাথে কতটা কোঅপারেট করতে পারবে, তারা তার সমন্বয় করে কাজ করতে পারবে কিনা, এবং সেই জায়গায় প্রয়োজনীয় কাজ আছে কিনা যে কাজগুলো ওনারা করবেন। তো সেই জন্য এটা আমার কাছে মনে হচ্ছে কি যে একটু বিবেচনা করা যেতে পারে প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের ক্ষেত্রে, যে এটা হয়তো আবার রিভিউ হবে আমার যেটা মনে হয়। কারণ এটা আজকে যাদেরকে দেখছেন উপদেষ্টা তারা তো আসলে সরকারের প্রথম দিন থেকেই কেউ ঢুকেছে, তাদের একেবারে একাডেমিক জায়গা থেকে হয়তো আপনি এটা বলছেন, কিন্তু একদম বাস্তবতার যে বিশ্লেষণ সেখান থেকে যদি আপনি একটু মনে করেন যে আমারও একটি প্রশ্ন এরকমই ছিল শেষের দিকে, আপনি প্রশ্নটা তুলেছেন, আমি প্রশ্নটা করছি যে উপদেষ্টার সংখ্যা অন্যান্য সরকারের বা সময়ের থেকে সংখ্যা বেশি দেখা যাচ্ছে, এইটাকে ইতিবাচকভাবে দেখেন নাকি কিভাবে সমালোচনা, কিছুটা আপনার মনে হচ্ছে আপনি একটু সমালোচনাই করছেন, তো সেই জায়গাটায় আগের সরকারগুলোর থেকে এখন যাদের বেশি দেয়া হচ্ছে উপদেষ্টা তারা অনেক ক্ষেত্রেই রাজনৈতিক সাথে সরাসরি মাঠে ছিলেন না, এরকম মানুষদেরও উপদেষ্টা অন্যান্য জায়গা থেকে, এটার মধ্যে পুরস্কৃত করার একটা প্রবণতা আপনার কাছে মনে হয় কিনা, নাকি কাজের জন্য নিয়ে আসা হয়েছে? আমার কাছে মনে হচ্ছে আমাদের আসলে সরকারের পরিধিও বেড়েছে, বাস্তবতা কিন্তু এরকম। খুব প্রশংসা করার জন্য সরকারকে না বললেও এটা বলা যেতে পারে, কাজের পরিধি কিন্তু বেড়েছে। বাজেট তো অলরেডি আপনি দেখেন কত আগের তুলনায় ডাবল হয়ে গেছে। আমাদের কত ছোট বাজেট ছিল, 55,000 কোটি টাকার বাজেট দিতাম, সেই টাকা 7 লাখ কোটি টাকা, 6 লাখ কোটি টাকার বাজেট চলে আসতেছে। আমাদের অধিকাংশ উন্নয়ন বাজেট কিন্তু থেকে যায়। তো সেক্ষেত্রে যদি সঠিকভাবে পোর্টফোলিওটা বন্টন করা যায়, তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা সরকারের ভালোর জন্যই বলতে হবে আমাদেরকে, যে এটা তো আসলে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা কিভাবে সমন্বয় করবেন এটা কিন্তু সরকারকে ভাবতে হবে। এটা যেন কমপ্লেক্সিটি তৈরি না করে সরকারকে আবার একটা পাজলের মধ্যে ফেলে না দেয়। এই কোঅর্ডিনেশনটা প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের কাজের সমন্বয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে কিনা? প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং মন্ত্রী তিনজনেরই একটা সমন্বয় আছে। কোনো সময় তো আপনি এমন হতে পারে কোনো উপদেষ্টা অনেক বেশি প্রভাবশালী, তখন তো মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তো না, মন্ত্রীও দুর্বল হয়ে যেতে পারেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে কাকে কোথায় দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে একটা কি প্রত্যেকটা পোর্টফোলিওতে মন্ত্রীর অবস্থানটা স্বাভাবিক উপরে রাখা দরকার আছে, কারণ তার নেতৃত্বে চলবে, লিডার লাগবে না একটা। তো লিডারকে যেন এমন না হয় যে বাস্তবে আমরা কিন্তু বলি যে আপনি প্রকৃতপক্ষে পোর্টফোলিও দিয়েছেন একজনকে, ঠিক আছে, কিন্তু বাস্তবে যাকে উপদেষ্টা তৈরি করেছেন, বানিয়েছেন, তিনি হয়তো দেখা যাবে রাজনৈতিক ক্ষমতার অধিকারে অনেক বেশি। তো তখন কিন্তু দেখা যায় মন্ত্রী অনেক সময় দুর্বল হয়ে যেতে পারেন, তার ফলে কিন্তু ওই মন্ত্রণালয়ে আপনার কাজের গতি কমে যাবে। তো এই জন্য বেছে দেখতে হবে সরকারকে, এটা হয়েছে একটা কিছু করেছেন, এই জন্য যে 51 জনকে আবার রেখে দিতে হবে এটা তো যেই সরকার এখন 10 জনকে বাড়িয়ে মন্ত্রিসভা বড় করতে পেরেছে, সেই সরকার আবার 2 মাস পরে 3 মাস পরে 15 জনকে কমিয়ে আবার ছোট করে দিবে, এটা তো অসুবিধা কিছু না। এখন রিভিউ চলুক যে এই লোকগুলোকে এখানে লাগছে কিনা, এতে তো কোনো অসুবিধা কিছু না আমি দেখছি না। আর সরকার তো বলছে, সবসময় বলে তারা ফ্লেক্সিবল, তারা কাজ করতে আগ্রহী, অন্যের পরামর্শ নিচ্ছে। সো এই পরামর্শ যদি নেয়, আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে উপদেষ্টার ক্ষেত্রে এবং প্রতিমন্ত্রীর ক্ষেত্রে রিভিউটা আসতে পারে সংখ্যার দিক দিয়ে। আর মন্ত্রীদের ক্ষেত্রে অবশ্যই ধারাবাহিকভাবে এই রিভিউটা করতে হবে, সমালোচনার জায়গাটা রাখতেই হবে, এবং পার্টির মধ্যেও রাখতে হবে সিরিয়াসলি। পার্টি হতে হবে সিরিয়াস ক্রিটিক মন্ত্রীদের ব্যাপারে, তাহলে সরকার সবসময় তটস্থ থাকবে। এই সরকারের উচিত, যদি তারা ভালো পারফর্ম করতে চায় এবং তারা যদি 5 বছর পরে জনগণের কাছে সাফল্য নিয়ে যেতে চায়, তাহলে তাদের প্রথম কাজটা হলো বিরোধী দলের সমালোচনার জন্য অপেক্ষা করার দরকার নাই, তাদের সমালোচনার জন্য অপেক্ষা করতে হবে দলের কাছ থেকে। দল কেমন তৈরি করতে হবে, আপনি এই কথাটা বলছেন যেটা সুন্দর শোনাচ্ছে, কিন্তু আসলে বাস্তবতা আছে বাংলাদেশে, এটা কখনো দেখেছেন? এটা কিন্তু অলরেডি হয়েছে, অলরেডি হয়েছে। আপনি দেখেন গত সংসদের আগের সংসদে, এই সংসদের আগের সংসদে আপনি দেখবেন সংসদীয় দলের সভা হয়েছিল পার্লামেন্টে, এবং সেখানে কিন্তু অনেক মন্ত্রীদের পারফরমেন্স নিয়ে দলের ভিতর থেকে অনেকে কিন্তু সমালোচনা করেছেন।
আচ্ছা, এবারে একটা জিনিস আসতে চাই, সেটি হচ্ছে যে নতুন পুরনো অনেক মন্ত্রী থাকার পরেও এবং এখনই আপনি যে সমালোচনাগুলোর কথা সামনে আসছিল তার মধ্যে যে আলোচনাগুলো সামনে আসছিল এইভাবে বলা ভালো, সেগুলোর মধ্যে সংখ্যা এবং মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সংখ্যার বিষয়টি, যে প্রতিমন্ত্রী এবং উপদেষ্টার সংখ্যার কথা আমি বলেছি, সংখ্যার কথা। আর এবং মন্ত্রীদের পোর্টফোলিও বাছাই করার ক্ষেত্রে কাকে কোনটা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, এটা যতটা বাড়া যায় যাচাই বাছাই করে দেওয়া, যেন সে পারফর্ম করতে পারে, জি, যেই মন্ত্রণালয় যেন রিলিভেন্ট। কিন্তু এর পরেও দেখা যাচ্ছে কোনো মন্ত্রীর একজনের দায়িত্বের মধ্যে একাধিক মন্ত্রণালয় রয়েছে। এইটার কারণ কি তার দক্ষতার জায়গাগুলো এত বেশি যে সে একাধিক মন্ত্রণালয়? এইটা এরকম না, এখন তো আপনি আরো ডিফারেন্টলি দেখবেন, কারণ আমাদের যতগুলো পোর্টফোলিও আছে মন্ত্রীর সংখ্যা তো আরো অনেক বেড়ে যায়। এখন আমরা কোনো মন্ত্রীকে 2-3টা মন্ত্রণালয় দেওয়ার মানে হলো যে আমরা যে সমালোচনা করছি সংখ্যা নিয়ে, সেই সংখ্যাটা তো আরো বেড়ে যাবে তখন তাদের ভাগ করে দিলে। আচ্ছা, এই জন্য আসলে আমার কাছে মনে হচ্ছে যে আর দক্ষতাও না, এটা একটা হলো যে তাকে অনেকগুলো মন্ত্রী আরো তৈরি করতে হচ্ছে। আবার অন্য একটা দিকও আছে যে কোনো মন্ত্রীর কাছে বিশ্বাসযোগ্যতা, লিডারশিপ, নানান কারণে পোর্টফোলিও বেশি রাখা হয়, যে পোর্টফোলিওগুলোতে কম কাজ আছে। মনে করা হয় যে এগুলো আসলে রেগুলার কাজ না, কম কাজ, বড় বড় প্রজেক্ট না হয় শুধুমাত্র, তো সেগুলোর জন্য তো হয়তো রেগুলার মন্ত্রী দরকার নাই, তাই এটা রাখা হচ্ছে। আচ্ছা, এটা একদিকে খুবই ভালো, কারণ এত সঙ্গে আপনি যদি এটা 30-এ নামিয়ে নেন, 40-এ নামিয়ে নেন, তখন তো আসলে ভাগে একাধিক পড়ে যাবে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে এবারে একটু আসি, মন্ত্রণালয় বিভিন্ন জনের যখন দায়িত্ব বন্টন করা হলো প্রথমবার, তাদের মধ্যে আমি দুজনের কথা একটু উল্লেখ করি। নুরুল হক নূর এবং জোনায়েদ সাকিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার কাছে মনে হয় কিনা যে সেই সময় শরিক যে দলগুলো ছিল বিএনপির সাথে বিভিন্নভাবে অ্যালাইন দল, তাদের মধ্যে আপনার আন্দালিব রহমান পার্থ বাদ পড়েছিলেন, তাকে এবার সেটা পুষিয়ে দেওয়া হলো, মানে বিষয়টা এরকম কি? এটা তো অবশ্যই শরিক দলগুলোকে অ্যালাইন করা হয়েছে দলের মধ্যে, কারণ তারা যেহেতু গত 15 বছর বিএনপিকে সাপোর্ট দিয়েছে, তারা তো আর তাদের মানে দলীয় পীর চেঞ্জ করে নাই, তো সে কারণে তারা বিশ্বাসঘাতকতা করে নাই বিএনপির সাথে। সে কারণে দলের সাথে তারা যদি অ্যাটাচ ছিল, নির্বাচন পর্যন্ত তারা একসাথে নির্বাচন করেছে, সেক্ষেত্রে এক ধরনের জোট নির্বাচনে বিএনপি ঠিক সেভাবে জোটে যায় নাই, কিন্তু না গেলেও কিন্তু এরা আগের 19 দলীয় জোট বা আপনি যত বিভিন্ন রকমের যে জোটের প্ল্যাটফর্ম হয়েছে বিভিন্ন সময় তারা ছিল তাদের বিএনপির সাথে। এখন তাদেরকে পুরস্কৃত করা, ও যেমন আপনি বলতে পারেন তেমনিভাবে আবার বলতে পারেন যে তারা তাদের পার্ট, সুতরাং একসাথে সরকার গঠন না করে বা একা সরকার গঠন না করে সবাইকে নিয়ে যারা তার সাথে ছিল 12 তারিখ পর্যন্ত আন্দোলনে, 12 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলনে যারা ছিল, নির্বাচনে যারা ছিল, তাদেরকে নিয়ে সরকারের চালানো, এটা তাদেরকে সরকার গঠন। তাহলে কি মন্ত্রী বা প্রতিমন্ত্রীর একটা পদ, এটিকে আপনি বলছেন যে এটা একটা পুরস্কৃত করার ব্যাপার, নাকি এটা আসলে তার দায়িত্ব? আমার কাছে মনে হচ্ছে অংশীদারিত্ব। এখন যদি তারা পারফরমেন্স করতে না পারেন তখন এটা পুরস্কৃত হয়ে দাঁড়াবে। আপনি যদি রাইট পারসন যদি রাইট জায়গাটা না পায়, এখন আমি এটা কিন্তু ভাবছি অংশীদারিত্বের জায়গা থেকে, যে যারা আন্দোলন একসাথে করলাম তারাই আবার সরকার গঠন করলাম। এখন এই যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আপনি যাদের নাম বললেন, যে 2 জনের নাম বললেন, তাদের সহ আরও এখন তো অলরেডি আন্দালিব পার্থ ঢুকেছেন, তারা যদি পারফর্ম করতে পারেন ওয়েল, না হলে তো এটা আসলেই সেইভাবে মানুষ বিবেচনা করবে না। ওকে, পরে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমরা আবারও আপনার কাছে আসবো। দর্শক আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর বার্তা কক্ষের আজকের আয়োজনে। এবার একটা খুবই সংক্ষিপ্ত একটা বিরতি নিচ্ছি। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। আবারও ফিরে এলাম দর্শক, আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুব রহমান। আপনাকে আরেকবার স্বাগত। এবারে যেটি বলবো, আমি একজনের নাম বলি, আপনি শুনলেই চিনবেন, এবং তিনি অনেকগুলো দায়িত্ব পালন করেছেন। প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা ছিলেন হুমায়ুন কবির। তিনি পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন উপদেষ্টা হিসেবে। তারপরে তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় ছিলেন, এবারে সরাসরি প্রতিমন্ত্রী করা হলো এবং পররাষ্ট্র মন্ত্রক দায়িত্বে তিনি খুবই সরব, আমরা তাকে সামনে দেখেছি। দ্বৈত নাগরিকত্বের একটা অভিযোগ এসেছে, এবং এর পরেও এটা থাকারই কথা, কারণ তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। এই সমস্ত যাচাই বাছাই না করে কি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে? এই ছাড়টা কেন? না, এই ছাড় যদি যেটা আমাদের এখানে আগেও দেখা গেছে, কাউকে দ্বৈত নাগরিকত্ব, তখন কিন্তু কেউ ইচ্ছা করলে তার নাগরিকত্ব একটা ছেড়ে দিয়ে তিনি দেখাতে পারেন যে আমি সংবিধান অনুযায়ী কাজ করছি। তো সংবিধান তো আপনাকে মেনেই কাজ করতে হবে, সংবিধান লঙ্ঘন করার সুযোগ নাই। এখন আপনি যতদিন পর্যন্ত দ্বৈত নাগরিকত্বকে পরিবর্তন না করবেন, যে দ্বৈত নাগরিক আপনার মন্ত্রী হতে পারবে,
এটা যতদিন পর্যন্ত আপনি আইনগতভাবে চেঞ্জ না করবেন ততদিন পর্যন্ত তো দ্বৈত নাগরিকত্ব থাকা অবস্থায় মন্ত্রিত্ব পাওয়া কঠিন কাজ। এবং এটা দেওয়া তো আইন অনুযায়ী আইনকে আপনি ঠিকমতো মানে আইনকে রক্ষা করছেন না। তো আইনকে রক্ষা করতে হলে আপনাকে যদি এরকম কাউকে দিতেই হয় তাহলে তাকে হয়তো বলতে হবে যে ভাই তুমি তোমার যদি এরকম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আসছে যাচাই বাছাই করে দেখো, যদি এটা হয়ে থাকে তাহলে তাকে আয়দার মন্ত্রিত্ব অথবা নাগরিকত্ব দুটার একটা বাছাই করে নিতে হবে। তো আইন তো মানে নিতে হবে। কিন্তু সেই মানে হুমায়ুন ভাই স্মার্ট লোক, অনেকগুলো মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন, পরবর্তীতে তাকে গত শুক্রবারে প্রতিমন্ত্রী হিসেবে নিয়ে আসা হয়েছে। মানে তাকে তো উত্তরোত্তর কাজে ইংরেজি করা হচ্ছে না, এঙ্গেজ করা হচ্ছে যে অভিযোগটা আমি মানে কোনো কারণে হয়তো মিস করে গেছি, আমি আগে এটা খেয়াল করিনি, জানি না আজকে এটা হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে আমার। কিন্তু যদি আমি আপনাকে বললাম যে আমরা সবসময় কিন্তু এই বিতর্কটা আমাদের এখানে চলছিল যে দ্বৈত নাগরিকত্বের ইস্যুটা, দ্বৈত নাগরিকত্ব থাকলে কিন্তু আমাদের একটা আমরা সাধারণত সরকারি দায়িত্বের ক্ষেত্রে চিন্তা করি, তো সেই চিন্তাটা আমাদের করতেই হবে। এটা প্রধানমন্ত্রী তো দ্বৈত নাগরিকত্ব নাই, উনি তো দীর্ঘদিন ছিলেন ইংল্যান্ডে। তো এখন উনি যদি উনি যেটা বাজ বিচার করে চললেন, তো ওনার সন্তানদেরও তো দ্বৈত নাগরিকত্ব নাই, তো ওনার সন্তানের দ্বৈত নাগরিকত্ব, ওনার ওয়াইফের দ্বৈত নাগরিকত্ব নাই, তাহলে এখন ওনারা তো এগুলো স্যাক্রিফাইস করছেন না নিজের পরিবারে, তা অন্যদের ক্ষেত্রে স্যাক্রিফাইস করবেন কেন? বরং এটা বলা উচিত সরকারের দায়টা তো সরকারের উপরে যাবে, প্রধানমন্ত্রীর উপরে যাবে। সেই কারণে প্রধানমন্ত্রীকেই সিদ্ধান্ত নিতে হবে যে না আমি এই ধরনের কাজে রিভিউ করা যায়, যে কোনো সিদ্ধান্ত যে সব সঠিক সিদ্ধান্ত আমরা ব্যক্তিগত জীবনে নিতে পারি না। আর সরকারের ক্ষেত্রে তো অনেক কমপ্লেক্সিটিস থাকে, সব তথ্য সবসময় পাওয়া যায় না, এবং অনেক সময় অনেকের ক্ষেত্রে খুব কাছাকাছি থাকে, তাদেরকে নানাভাবে চিন্তা করা হয় যে তাদের অনেক কন্ট্রিবিউশন। সুতরাং হুমায়ুন ভাইয়ের অনেক কন্ট্রিবিউশন অনেকেই বলেন, আমি যদিও খুব কাছ থেকে এসব জানি না। তো এই যদি তাকে যদি সেটেল করতে হয়, বিভিন্ন জায়গায় যদি তাকে রাখতে হয়, নানান জায়গায় রাখা যায়, অনেক কিছুই আছে, অনেক সুযোগই আছে। সুতরাং সংবিধান মেনে আইন মেনে বিএনপির কিন্তু একটা কমিটমেন্ট এই জায়গাও আছে যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, এটা কিন্তু ম্যানিফেস্টোতে আছে। সো আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যত বাধা আছে সেই সব বাধাই রিভিউ করা উচিত, এবং রিভিউ করবে আমি আশা করি। একজন হচ্ছেন প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবিরের আলাপ করলাম আমরা, আর আরেকজনের একটু আপনি বলেছেন খানিকটা আন্দালিব রহমান পার্থর ক্ষেত্রে। তিনি সুবক্তা এবং নানা কারণে মিডিয়াতে, এবং তিনি একটা দলের চেয়ারম্যান, তার দলের তিনি সেই জায়গা থেকে, এবং সংসদেও তাকে সরব দেখেছি আমরা অনেক, এবং সেই যে সরব তার বক্তৃতা বা তার বক্তব্যগুলো যা রেখেছেন সেটাও বিএনপির পক্ষেই গেছে। এসব এটাই কি মানে বিবেচনার একটা কারণ হয়ে উঠতে পারে মনে হয়, নাকি তথ্য মন্ত্রণালয় যাকে দেওয়া হলো জহিরুদ্দিন স্বপনের বদলে, তাতে তথ্য মন্ত্রণালয়ের জন্য তিনি উপযুক্ত ব্যক্তি মনে করেন? মানে কোন বিবেচনাটা সামনে আসে আপনার? পাবলিক ফিগার হিসাবে এক ধরনের গ্রহণযোগ্যতা আন্দালিব পার্থের আছে, মানুষ আন্দালিব পার্থকে চিনে, এবং আন্দালিব পার্থের এক ধরনের পপুলারিটি, জনপ্রিয়তা আছে, এটা নো ডাউট, আপনিও জানেন আমিও জানি। কিন্তু এখানে একটা সংসদীয় বক্তৃতায় যে একজনের একটা মন্ত্রিত্ব, আমি এটা মনে করি না। কারণ পার্থ তো লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে, সেই 2009-8 সাল থেকেই পার্থকে আমরা দেখছি বিএনপির সাথে, জনাব তারেক রহমানের সাথে, বেগম খালেদা যতদিন ছিলেন ওনার সাথেও তো আওয়ামী লীগের নেতৃত্বের সেই সংসদেও তো পার্থ আজকে যেভাবে কথা বলছেন উনি সেভাবেই কথা বলেছেন, তখন দেখেছি, আপনি একটু মনে করে দেখেন। সো আমার কাছে এটা পুরস্কার তিরস্কার কিছুই মনে হয় না। আমার কাছে মনে হয় তারা একসাথে ছিলেন, এখন এতদিন পর্যন্ত একসাথে থাকার ফলে প্রথম 6 মাসে যে সবাইকে মন্ত্রিসভা নিয়ে আসতে পারবেন সেটা না, তাই ধারাবাহিকভাবে নিয়ে আসছেন। আরও যে কত লোক আসবে না তা তো জানি না, আমার কেউ যে বাদ পড়বে না তাও তো জানি না। কিন্তু এখন আপনি খুবই আমি একদমই অবজেক্টিভ হইতে বলতে পারি এটা, যে মন্ত্রিসভার এই পুনর্গঠনটা যতটা না মানে আপনার যেভাবে বলছে, ব্যাখ্যা দিচ্ছে, সেই ব্যাখ্যা বাইরে গিয়েও বলা যায় যে যতটা এটা আসলে একটা স্রেফ পুনর্গঠন, মানে একদমই পুনর্গঠন ইন দ্য সেন্স দ্যাট যে বেশ কয়েকটা জায়গায় লুক লাগছিল, সেখানে লুক নিয়ে আসা হয়েছে। আর আপনি ছোট করে যদি বলতে পারেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন প্রতিমন্ত্রী, এই জায়গাটাতে আপনি কথা বলতে পারেন। তো এখন 2 জন প্রতিমন্ত্রী কেন? আপনি দেখেন আমেরিকাতেও কিন্তু, এটা আমি আসলেই প্রশংসা করার জন্য বলছি না, আমেরিকাতে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্কগুলো কিন্তু অনেকভাবে বিভক্ত, 8টা-10টা লোক দেখে। তো এখানে এই আলোচনাটা অনেক এসেছে, তাহলে যেহেতু এই প্রসঙ্গটা তুললেন, আমি এই প্রশ্নটা দেখেছি পত্রিকা বা বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে, আমেরিকার মতো একটা দেশে, মানে এত বৃহৎ একটা দেশে, এবং পৃথিবীর প্রায় সকল দেশের সাথে তাদের রাজনৈতিক সম্পর্ক আছে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করার জন্য যে যতগুলো উইং দরকার, আপনি কি মনে করেন যে বাংলাদেশের মতো দেশে সেইটা দরকার? আমাদের এত উইং দরকার নাই, কিন্তু আমাদের এখানে উইং বেড়েছে। আমাদের নেইবারহুড নিয়ে একটু ভাবনা দরকার, মিয়ানমার নিয়ে ভাবনা দরকার, চীন নিয়ে ভাবনা দরকার, আমেরিকা নিয়ে, এবং এটা কিন্তু ধারাবাহিকভাবে একদম নিয়মিত ভাবা দরকার আমাদের। ইভেন আপনি দেখেন আসলে এগুলো আমাদের লুপ হোলস, আমরা হয়তো বলছি অন্যভাবে, মিয়ানমার নিয়ে কিন্তু আমাদের কোনো পলিসি ওয়ার্ক নাই। আমাদের ইভেন ইন্ডিয়া নিয়ে খুব সামান্য পলিসি ওয়ার্ক আছে,
চেন নিয়ে শুধু আমরা শুধু মানে বার্গেনিং করার মতো সেই পরিস্থিতি আমাদের নাই। সরি, এগুলোতে আশা করা যায় যে আমরা ভালো একটা সিদ্ধান্ত এখন হলো আপনার এই জিনিসটা হলো কেউ পোর্টফোলিও পাওয়ার পরেই বোঝা যাবে না এই সিদ্ধান্ত ভালো হয়েছে কিনা। বোঝা যাবে তখনই যখন এই সিদ্ধান্তের আউটকামটা ভালো হয়। আমরা আগামী 6 মাস দেখি যে 2 জন প্রতিমন্ত্রী আছেন তারা আসলে আমাদের জন্য কি বয়ে আনেন, এবং একজন মন্ত্রী আছেন। আর আমার যেটা মনে হয়েছে এমন হতে পারে যে যেহেতু খলিলুর রহমান মন্ত্রী তিনি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ছেন, যে সামনে জাতিসংঘের সাধারণ পরিষদের সভা, তো সামনে জাতিসংঘের সাধারণ পরিষদ সভা আছে, তো প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছেন। সে কারণে আমার কাছে মনে হচ্ছে যে এখন তো ওনাকে বাদ দেওয়াও যাচ্ছে না মানে মন্ত্রী থেকে, আবার কাজটাও তো সেরে নিতে হচ্ছে। সেই জায়গা থেকেই 2 জন প্রতিমন্ত্রীর ইনোভেশন কিনা, এবং এটা কিন্তু এক ধরনের ইনোভেশনও আমাদের দেশে তো আগে কখনো ছিল না। তো এখন এইটা নেগেটিভ আসে না পজিটিভ আসে একটু অপেক্ষা করতে হবে আমাদের। তবে এটা আমার কাছে ওইটাই মনে হয় যে মন্ত্রী মহোদয় একটু ব্যস্ত থাকবেন, যেহেতু উনি সভাপতি হয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদে, আর সেই কারণে হয়তো মন্ত্রণালয় চালিয়ে যাওয়া, এবং আমাদের এখন কমপ্লেক্সিটি আছে পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক। এবারে একটু আসি যে আপনি যেমন বলছিলেন যে আর 6 মাস আমরা দেখি, তাহলে 6 মাস করে দেখবো বা 3 মাস না, এরকমটা হবে না, না এত 6 মাস দেখা যাবে না আপনাকে। এটা হলো জাস্ট প্রথম 6 মাস হলো প্রস্তুতির সময়। আমি বলছি যারা অলরেডি প্রস্তুতি নিয়েছেন তাদের কিন্তু এখন মূল্যায়নের সময় আসছে। এই যে মূল্যায়নে আমার একটা কিন্তু যারা আজকে নিয়োগ পেয়েছেন, মানে এখন নিয়োগ পেয়েছেন, তাদেরকে তো একটু সময় দিতে হবে, যারা নতুন নিয়োগ পেয়েছেন। এখন ডক্টর মুইন খানের ব্যাপারে তার আজকে আমরা সমালোচনা করতে পারবো না বা মূল্যায়ন করতে পারবো না। আমরা পরের প্রশ্নে যাব, তার আগে দর্শক আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর বার্তা কক্ষের আজকের আয়োজনে। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। আমরা একেবারে শেষ অংশে আছি বার্তা কক্ষের। আমরা আলোচনা করছি কাজী মাহবুবুর রহমানের সঙ্গে। আপনি যেটি বলছিলেন যে আমি একটা উদাহরণ যদি কোট করি, সেটা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের একজন সিনিয়র পার্সন, তিনি নেতা হিসেবে অনেক সিনিয়র এবং অনেক গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি অর্থমন্ত্রী। তিনি বলছেন এটা সরকার করতে পারেন এবং সরকার করছেন, আপনি যেমন বলছেন খুব স্বাভাবিকভাবে, এবং এটা রুটিন কাজ, এভাবে বলছেন। রুটিন কাজ যদি হয়, আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের মানে মন্ত্রীর বা প্রতিমন্ত্রীর বা উপদেষ্টার মাথার উপরে যদি এরকম চিন্তা থাকে যে আমার যদি এই 3 মাসে 6 মাসে ভালো কাজ দেখাতে না পারি, তাহলে আমার এটা আপনার কাছে মনে হয় যে অস্থিতিশীলতা বা এক ধরনের সে শক্তিশালী বোল্ড সিদ্ধান্ত নিতে পারবেন না, এরকম পরিবেশ কিছুটা তৈরি হয় বলে মনে হয় কিনা? এটা ব্যালেন্স করা দরকার আছে, যে সবসময় আপনি লিডারশিপকে থ্রেটের মধ্যে রাখা যাবে না। এটা অবশ্যই সরকারকে দেখতে হবে যে আমার মন্ত্রীরা যেন আতঙ্কের মধ্যে না থাকে, এটা অবশ্যই সরকার দেখতে হবে। এবং এটা পুনর্গঠন করা মানেই হলো না পুনর্গঠন কেন করা হচ্ছে, কি করা হচ্ছে, কাকে করা হচ্ছে, এটার জন্য রেগুলার মানদণ্ড থাকে। এর জন্য একটু ভালো, অন্তত দলের অভ্যন্তরে হোক, সরকারের অভ্যন্তরে হোক, মানদণ্ড থাকলে মানে অন্যদের মধ্যে ভয় আতঙ্ক তৈরি হবে না, প্যানিক তৈরি করা যাবে না সরকারের মধ্যে, তাহলে সরকার স্থবির হয়ে যাবে। আমি মনে করি এটা আবার যদি রিভিউ হয়, রিভিউটা যদি মনে হয় যে সবাই জানে রিভিউটা কেন হয়েছে, কাকে রিভিউ করা হয়েছে, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু রিভিউটা হইতে গিয়ে যদি এলোমেলো হয়, তাতে প্রবলেম তৈরি হবে, প্যানিক তৈরি হবে, যে একটা হলো ভালো পারফর্ম করছে তিনি নাই, খারাপ পারফর্ম করছে তিনি রয়ে গেছেন, অথবা আপনি অন্য কোনো মানদণ্ড যদি তৈরি হয়। একটা রেগুলার এটা পুনর্গঠন, উনি যেটা বলছেন রুটিন, আসলে অনেকটাই রুটিন, রেগুলার কাজ, কারণ পুনর্গঠন করতে হবে সংসদীয় ব্যবস্থায়, কালেকটিভ রেসপন্সিবিলিটি। কিন্তু পুনর্গঠন করার পরে সবসময় খেয়াল রাখতে হবে যেন এটা কোনো প্যানিক না তৈরি করে সরকারের মধ্যে, কোনো ধরনের মানে সবসময় আমরা আলোচনাটা করছি এতক্ষণ পর্যন্ত বা এই বিষয়গুলো নিয়ে, যিনি দেখেন এটার ব্যাপারে তো আসলে একজন মন্ত্রীর বিষয়ে বা একটা পুরো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত যখন নেন, এই সিদ্ধান্ত তো আসলে প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে থাকে এবং প্রধানমন্ত্রীর কাঁধেই যায় এই দায়িত্বের জায়গাটা, ভালো করলেও যায় এবং সমালোচনাও তার কাছে যায়। আপনার কাছে মনে হয় কিনা যে সেটা পূর্ব পরিকল্পিত, নাকি আর একটা সমালোচনা আসছে, সেটি হচ্ছে যে অনেক সরকার, বাংলাদেশের যে অতীতের সরকারগুলো, সবসময় আমরা দেখেছি যে তার নিজেদের লোকজনদের পুরস্কৃত করার একটা রেওয়াজ, অথবা পুনর্বাসিত করার, এই দুটো শব্দই যদি বলি। এখন এটা কি, এটাতে খুব দোষের কি আছে যদি যোগ্য লোক পুনর্বাসিত হয়? তারা তো যদি যোগ্য লোক হয় এবং দীর্ঘদিন লড়াই করেছে, এরা কি এখন আপনি এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়। যে লোকটা যোগ্য হয়ে বিএনপির জন্য রাজপথে 19 বছর লড়াই করলো, সেই লোকটাকে বাদ দিয়ে যে লোকটা এসি রুমে বসে কখনো কখনো বিএনপির পক্ষে কথা বলেছে, তাকে পদায়ন করা, লিডারশিপ দেওয়া কি যৌক্তিক? যৌক্তিক দুইভাবে যৌক্তিক না, একটা হলো পার্টিগতভাবেও যৌক্তিক না,
আবার এই লোকের মধ্যে কিন্তু কোনো ধরনের অ্যাফেকশন কাজ করবে না যে এটা সাকসেসফুল করবে। হ্যাঁ, কিন্তু যোগ্যতা মানে যে কাজ পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে সেই কাজের জন্য উপযুক্ত কিনা? অবশ্যই উপযুক্ত লোক খুঁজে বের করতে হবে। উপযুক্ত লোক ছাড়া তো উপযুক্ত লোককেই দায়িত্ব দিতে হবে। এবং আপনি দেখেন, আপনি যেটা প্রথম থেকে বলছিলেন যে প্রধানমন্ত্রীর দায়িত্ব, রেসপন্সিবিলিটি, প্রধানমন্ত্রী তো অবশ্যই কালেকটিভ রেসপন্সিবিলিটি জায়গায় তিনিই এই মন্ত্রিসভার লিডার। কিন্তু এখন সময় দেখতে পাচ্ছি যেটা সে প্রধানমন্ত্রী কিন্তু এইসব বিষয়ে আলোচনা স্থায়ী কমিটির সাথেও নানা আলোচনা করছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু দলে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আলোচনা হচ্ছে। মানে প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে কিন্তু একা সিদ্ধান্ত নিচ্ছেন বলে আমার মনে হয় না। আমার কাছে কেন জানি মনে হয় দল খুব অ্যাক্টিভ এখানে বিএনপিতে। তো এটা কন্টিনিউ করা দরকার যতদিন পারা যায়। দল যত অ্যাক্টিভ থাকবে বিএনপিতে, বিএনপির সমালোচনা যখন বিএনপি করবে, সরকারের সমালোচনা যখন বিএনপি দল হিসেবে করবে, তখন সরকার ঠিক পথে চলবে এবং আগামী নির্বাচনে সরকারকে যেতে সহজ হবে, সম্মানের সাথে যেতে পারবে। আর যখন দল এবং সরকার একাকার হয়ে যাবে, তখন এটাতে ঝুঁকি থাকে অনেক। আপনাকে অনেকগুলো আলোচনার প্রশ্ন করেছি, সবগুলো হচ্ছে গত শুক্রবারের এবং হচ্ছে মন্ত্রী পরিষদের যে পরিবর্তনটা হচ্ছে সেটি নিয়ে। কিন্তু এমন একটা দিনে করা হলো যেদিন রাষ্ট্রপতির শপথ নেওয়া হলো। আপনার এটি শেষ প্রশ্ন। এবারে যিনি রাষ্ট্রপতি পদে আজকে বঙ্গভবনে উঠলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান রাষ্ট্রপতি, এবং তিনি অনেকটা সমর্থনযোগ্য, বিতর্কহীন এরকম একজন মানুষের। তার কর্মদিবস আজকে থেকে শুরু হলো, তার সম্পর্কে যদি কিছু বলেন। আমার ঠিক প্রশ্ন নেই, এটি আমার শেষ মানে মন্তব্য চাই। আমি আপনাকে জাস্ট সংক্ষিপ্ত আকারে বলছি যে এই আলোচনা তো সবাই করেছে যে উনি বর্ষীয় নেতা, উনি অনেক যোগ্য ব্যক্তি, মার্জিত ব্যক্তি, স্বচ্ছন্দ ব্যক্তি, এই ধরনের নানান কোয়ালিটি ওনার ব্যাপারে বলা হয়েছে। তো আমি সে জায়গা থেকে দেখি প্রাথমিকভাবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান রাষ্ট্রপতি, বিএনপির রাষ্ট্রপতির ক্ষেত্রে নানান ধরনের দুঃখ বেদনাও আছে, যেটা অনেকেই বলছে না। ধরেন আপনি বিএনপি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস রোল, বিএনপির রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের রোল, বিএনপির রাষ্ট্রপতি বি চৌধুরীর রোল, এই রোলগুলো নিয়ে কিন্তু বিএনপির মধ্যেও এক ধরনের টানাপোড়েন আছে, নানান সময় আছে। এবং আমি তো মাঝে মাঝে খেয়াল করি যে বিএনপির যে গত 15 বছরের অস্থিরতা, অসুবিধা এবং এই যে ফেসিজম, কর্তৃত্ববাদ, এর পেছনে বি চৌধুরীর একটা বড় দায় আছে। তো একজন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি পদে বসার পরে নিরপেক্ষ রাষ্ট্রপতি হতে হবে, এই ধারণাটা আমার কাছে একদমই মানে সঠিক ধারণা মনে হয় না। আমার কাছে মনে হয় তিনি আইন অনুযায়ী পরিচালিত হবেন। নিরপেক্ষ রাষ্ট্রপতি কীভাবে হবে? তিনি সারা জীবন বিএনপি করেছেন, উনি বিএনপির সাথেই অ্যাটাচ থাকবেন, কিন্তু তাকে কাজ করার সময় ভাবতে হবে আমি আইন অনুযায়ী কাজটা করছি কিনা। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরে কি তিনি দল নিরপেক্ষ আপনি প্রত্যাশা করেন না? ওটা সম্ভব না হওয়া। সম্ভব না, এটা প্রত্যাশাও করি না, কারণ যেটা অবাস্তব এটা প্রত্যাশা করবো কেন? একজন লোক, মার্কিন রাষ্ট্রপতি কি দল নিরপেক্ষ রাষ্ট্রপতি? পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপতি নির্দলীয় হতে পারবে? সে দল থেকে নির্বাচিত হয়েছে, দলে তার 40 বছর 50 বছরের কেরিয়ার। কিন্তু দল থেকে যে আইন অনুযায়ী পদত্যাগ করে তারপরে তিনি, সেটা রাষ্ট্রপতি পদটা তো আর দলীয় পদে থাকে না। যখন পদে বসেন আপনি, প্রধানমন্ত্রী পদটা তো দলীয় পদ থাকে না প্রধানমন্ত্রী, তখন আপনাকে এই কাজটা করতে হয়। আর রাষ্ট্রপতি পদটা আসলে আরও বড় জায়গা, এটা দল নিরপেক্ষ পদ না, এটা হলো রাষ্ট্রের সকল নাগরিকের আশ্রয়ের জায়গা। তো সেখানে ওনাকে মূল কাজ যেটা করতে হবে যে রুল অফ ল, এটা করতে হবে, আইনটা মেনে চলতে হবে। যে আমি যাকে বরাদ্দ দিলাম, আমি যাকে এই কাজটা করে দিলাম, আমি যাকে মাফ করে দিলাম, আমি যাকে ক্ষমা করে দিলাম, এটা আমি আইন অনুযায়ী করছি কিনা। ওনার আইনটা মান্য করা জরুরি। এটা কি বিএনপির পক্ষে যাচ্ছে না কার পক্ষে যাচ্ছে এটা ইম্পর্টেন্ট না। তবে এমন কিছু ওনার করা ঠিক হবে না যার ফলে 40 বছর জীবনে উনি বিএনপির নেতাকর্মীদের জন্য হতাশ না করে ফেলেন, বিএনপি নেতাকর্মীদের জন্য আশাহত না করেন। কারণ বিএনপি নেতাকর্মীদের সাথে তারা ওনার একটা অ্যাফেকশনও আছে। সুতরাং আমরা কখনো আমাদের পরিবারের বাইরে গিয়ে প্রেসিডেন্ট হই, পরিবারের বাইরে গিয়ে প্রধানমন্ত্রী, তাই বলে তো পরিবারের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলি না। আমাদের এখানে একটা আলাপ থাকে সবসময়, রাষ্ট্রপতি মনে হচ্ছে দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, এটা হওয়া যাবে না। রাষ্ট্রপতি আইসোলেটেড কেউ না, দলের সাথে ওনার কানেকশন রাখতে হবে, কিন্তু উনি আইন লঙ্ঘন করবেন না, আইন মেনে চলবেন যেন। কারণ উনি কিন্তু আইন লঙ্ঘন করার অপরচুনিটি ওনার আছে, রাষ্ট্রপতির কোনো সব ইমিউনিটি দেওয়া আছে। উনি ইচ্ছা করলেই কিন্তু উনি বিচার চলে না ওনার উপরে। তো ওনার যার উপরে বিচার চলে না তিনিই তো বিচার। তো এক্ষেত্রে মনে রাখতে ওনার এটাই ওনার কাছে আমার প্রার্থনা। উনি এটা আমার চেয়ে অনেক ভালো বুঝেন, তারপরেও আমার প্রার্থনা, আমার রিকোয়েস্ট যে আপনি বিএনপির কমিটমেন্ট রুল অফ ল, আইনের শাসন, উনি যেন আইনের শাসনের প্রতি মনোযোগ দেন। আইনে আমি একটা শব্দ আপনাকে বলি যে আইনের শাসন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, আমাদের আর কিচ্ছু লাগতো না। 2টা কাজ করলে আমরা দেশ একদম ট্র্যাকে উঠে যায়। একটা হলো পিরিয়ডিক নির্বাচন আর আইনের শাসন। আমাদের আর কিছু দরকার নেই, কাউ কিছু করে দরকার নেই। অনেক অনেক ধন্যবাদ কাজী মাহবুবুর রহমান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন কাজী মাহবুবুর রহমান। এবং এই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বার্তাকক্ষের আয়োজন। প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ প্রথম আলোর ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।
আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি।